লন্ডনে তারেক রহমান এবং ডক্টর ইউনূসের মধ্যকার যখন বৈঠক চলছে তখন আমি এই আলোচনাটা করছি, রেকর্ড করছি। বৈঠকের ফলাফল কি হবে না হবে নিশ্চয়ই আনুষ্ঠানিকভাবে ব্রিফিং এ জানা যাবে। সেখানে এই মিটিং ব্যর্থ হতে পারে, আবার ফলপ্রসূ হতেও পারে। কিন্তু আমি বলেছি নির্বাচন হবে বাংলাদেশে, যেভাবেই হোক। নির্বাচনের রাস্তা থেকে বাংলাদেশ আর পিছু হটবে না। সেজন্য রোড টু ভোটের এই আলোচনায় আজকে থেকেই যেহেতু শুরু রোড টু ভোটের আলোচনা, সেই শুরু করার অন্যতম বড় উদ্দেশ্য হচ্ছে তারেক রহমান এবং ডক্টর ইউনূসের মধ্যকার বৈঠকটির আবহ দিয়ে শুরু করা। এই বৈঠক ব্যর্থ হলেও নির্বাচন হবে, সফল হলেও নির্বাচন হবে। সফল হলে কত সুন্দর নির্বাচন হবে সেটি দেখার অপেক্ষায়, ব্যর্থ হলে কত রক্তাক্ত হবে নির্বাচন সেটি দেখার অপেক্ষায়। কিন্তু বৈঠকটা কিভাবে শুরু হয়েছিল সেটি ঐতিহাসিক একটি বৈঠক, এবং এই বৈঠকের মধ্যে এটার শেষের যে আউটকাম সেটি আমি পরে ব্যাখ্যা করব। শুরুটা হলো যেভাবে, সেটি অনন্ত সুন্দর বাংলাদেশের একটি আনুষ্ঠানিক বৈঠক হিসেবে ইতিহাসে লিপিবদ্ধ থাকবে। বলা হচ্ছিল এটি ঐতিহাসিক বৈঠক। শুরু হয়েছে ঐতিহাসিক ভাব বিনিময়ের মধ্য দিয়ে। একটি ভিডিও আপনাদের দেখাবো, 1.5 মিনিটের লম্বা ভিডিও। আপনারা ভিডিওটি দেখবেন, দেখার পরে আমরা কথাবার্তাগুলো শুনবেন এবং আমরা এটি পরে আলোচনা করব। ইউনূস সাহেব প্রথমে সালাম দিলেন, সালাম আলাইকুম। মুরব্বী আগেই সালাম দিয়েছেন এবং শুধু মুরব্বী সালাম দেননি, তিনি তার রুম থেকে বাইরে গিয়েছেন, তারেক রহমানকে স্কট করে নিয়ে আসছেন নিরাপত্তা উপদেষ্টা খলিল, যার পদত্যাগের দাবি বিএনপি দাবি তুলে রেখেছে, এবং প্রেস সেক্রেটারি শফিকুল আলম, যাকে নিয়েও বিএনপির অবজারভেশন আছে। এই দুই ব্যক্তি তারেক রহমানকে নিয়ে আসছেন স্কট করে। ডক্টর ইউনূস রুম থেকে বেরিয়ে গিয়েছেন, বের হয়ে যেয়ে তাকে বলছেন আসসালাম আলাইকুম, এবং তারেক রহমানও সাথে সাথেই সালাম দিয়েছেন, অর্থাৎ দুজনই প্রায় একসাথে সালাম দিয়েছেন। আমি বলছি এটি তো ঐতিহাসিক মিটিং, এবং মিটিংটা কিভাবে শুরু হয়েছে সেটিও ইতিহাসে লিপিবদ্ধ থাকবে। কিভাবে ব্যাখ্যা করবো তাকে, ভিডিওটা আমরা দেখছি। ঢাকা থেকে গিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী, তার সাথে পরিচয় করে দিচ্ছেন তারেক রহমান, এবং আরেকজন হুমায়ুন সাহেবের সাথে পরিচয় করে দিচ্ছেন। খুব ভালো লাগছে। ডক্টর ইউনূস প্রথমে বললেন, তারেক রহমান বলছেন আমার খুব ভালো লাগছে, আই ফিল অনার্ড। আম্মা সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। ওনাকে অসংখ্য ধন্যবাদ, উনি অসাধারণ মানুষ। বসে তার বসে। আবহাওয়াটা খুব ভালো, কয়দিন আমরা আছি দুপুর নাগাদ বলে আরেকটু গরম হবে, টেম্পারেচার আরেকটু ভালো। খুবই এনজয় করতে হবে। সামনে পার্ক হাঁটতে গিয়েছিলেন, খুব ভালো। এখানে হাঁটার অনেক জায়গা। বলছেন যে এরপরে যে না শরীর কেমন এই যাচ্ছে, আজকের ওয়েদারটা খুব ভালো, হাঁটতে বেরিয়েছিলেন। উনি বলছেন, তারেক রহমান বলছেন এখানে হাঁটার ব্যবস্থা খুব ভালো, আমি যে জায়গাটাতে থাকি সেখানে হাঁটা যায়। তো এই যে হৃদ্যতা, পারস্পরিক সৌজন্যবোধ, সম্মানবোধ, রাজনীতির অনেক রকম বিরোধিতা থাকবে, পলিসিগত অসন্তোষ থাকবে, মাঠে রাজনীতি নিয়ে এক পক্ষ আরেক পক্ষকে ঢাল করার চেষ্টা করবে, সবকিছুই থাকবে। কিন্তু রাজনীতির সবচেয়ে বড় জিনিস কি? শিষ্টাচার। এই শিষ্টাচার বাংলাদেশের মাটি থেকে নাই হয়ে গিয়েছিল বহুত বছর, বহুত দিন। তারেক রহমান যেমন বললেন, আম্মা সালাম জানিয়েছেন আপনাকে, অর্থাৎ বেগম খালেদা জিয়াও জানেন যে এই মিটিংটা হচ্ছে, তিনি সালাম জানিয়েছেন, তারেক রহমান সেই সালাম পৌঁছে দিয়েছেন।
জবাবে ইউনুস বলছেন ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য ধন্যবাদ, ওনাকে অনেক অসাধারণ মানুষ। তো এগুলো হলো শিষ্টাচার, এবং এই শিষ্টাচারের চূড়ান্ত রকম উৎকর্ষের যে ডিসপ্লে আমরা দেখলাম ইউনুস এবং তারেক রহমানের মিটিং এর মধ্য দিয়ে। এই মিটিংটা আমি বলেছি যে বাংলাদেশের জন্য ঐতিহাসিক, এবং ভোট কেন্দ্রিক যে আলোচনা, রোড টু ভোট, তার প্রথম পদক্ষেপ হচ্ছে এই দুই নেতার সাক্ষাৎ। তো এখন এর আগে আপনারা কয়েকটা ছবি দেখেছেন নিশ্চয়ই, যে করমর্দন করছেন, তারেক রহমান হাত দিয়েছেন, ইউনুস হাতে হাত রেখেছেন। তো এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা জানার জন্য আমি চ্যাট জিপিটিকে দুটি ছবি দিয়ে জিজ্ঞাসা করলাম যে এটার ব্যাখ্যা কি। চ্যাট জিপিটি কি উত্তর লিখলো সেটি আপনার পড়ে আমি আলোচনাটা শেষ করব। চ্যাট জিপিটি বলছে, ছবিতে দেখাচ্ছে দুই ব্যক্তি হাসিমুখে করমর্দন করছেন এবং একে অপরের চোখের দিকে তাকিয়ে আছেন। তাদের দেহভঙ্গি বা বডি ল্যাঙ্গুয়েজ থেকে নিজের বিষয়গুলো বোঝা যায়। এক, করমর্দন, দুই হাত দিয়ে করমর্দন। এমন করমর্দন সাধারণত উষ্ণতা, বিশ্বাস, আন্তরিকতা প্রকাশ করে। ডান পাশে থাকা ব্যক্তি, যিনি সাদা ভেস্ট পরে আছেন, বা হাত দিয়ে অন্যজনের হাত স্পর্শ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা, যা প্রগাঢ় সম্পর্ক বা আবেগপূর্ণ শুভেচ্ছার ইঙ্গিত দেয়। দুই নম্বর বিষয় হচ্ছে চোখে চোখ রাখা ও মুখায়বের অভিব্যক্তি। এটি কি ইঙ্গিত দিচ্ছে? উভয়ই হাসি মুখে চোখে চোখ রেখে কথা বলেছেন, যা বোঝায় পারস্পরিক সম্মান, স্বাচ্ছন্দ্য, ইতিবাচক যোগাযোগ। তাদের হাসি প্রাকৃতিক ও আন্তরিক, যা থেকে বোঝা যায় এই সাক্ষাৎ সৌহার্দ্যপূর্ণ বা অত্যন্ত কূটনৈতিকভাবে ইতিবাচক। দেহভঙ্গি এবং অবস্থান, তারা একজন আরেকজনের দিকে হেলে আছেন, যা উন্মুক্ততা ও আন্তরিকতার লক্ষণ। কেউই হাত গুটিয়ে বা শরীর বিছিয়ে নাই। যখন এভাবে বসা কিংবা এরম করে বসা আছে, ঠিক আছে, কিভাবে বৈঠকটা তাড়াতাড়ি শেষ করতে পারলে বাঁচি, সেরকম কিছু নাই। তো বলছে যে দেহভঙ্গিতে তারা একজন আরেকজনের দিকে হেলে আছেন, যা উন্মুক্ত আন্তরিকতার লক্ষণ। কেউ হাত গুটিয়ে বা শরীর পিছিয়ে নেই, যা বোঝায় তার রক্ষণাত্মক বা দূরত্ব বজায় রাখার কোনো অবস্থানে নেই। আর পোশাক পরিবেশ উভয়ের পরিধানে সম্মানজনক এবং পেশাদারী। পেছনে জাতীয় পতাকা, নান্দনিক পরিবেশ, যা একটি গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিক সাক্ষাতের ইঙ্গিত দেয়। তো সারসংক্ষেপ বিশ্লেষণ করছে এই বলে যে বডি ল্যাঙ্গুয়েজ নির্দেশ করে এখানে উষ্ণতা ও পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার ইচ্ছা রয়েছে। এটি কোনো রকম উত্তেজনা বা দ্বন্দ্বের সংঘাত নয়, বরং এটি একটি নতুন বোঝাপড়ার সূচনা বা পুরনো সম্পর্ক পুনঃস্থাপনের একটি মুহূর্ত। নতুন বোঝাপড়ার সূচনা এবং পুরনো সম্পর্ক পুনঃস্থাপনের একটি মুহূর্ত। চ্যাট জিপিটি এইটি এআই হলো অনেক সময় মানুষের চেয়ে বেশি বুঝে। যেমন বলল শেষে সারসংক্ষেপে, এটি একটি পুরনো সম্পর্ক ও বোঝাপড়ার সুন্দর শুরুর মুহূর্ত বলে মনে হচ্ছে। কি পুরনো সম্পর্ক? পুরনো সম্পর্ক হলো বাংলাদেশের রাজনীতিতে একটি রাজনৈতিক দল আওয়ামী লীগের সাথে পুরনো চিরস্থায়ী শত্রুতার সম্পর্ক ডক্টর মোহাম্মদ ইউনূসের এবং ছাত্র জনতার প্রজন্মেরও। আরেকটি সম্পর্ক হলো ডক্টর মোহাম্মদ ইউনূস যখন নোবেল পুরস্কার পান, বাংলাদেশ গর্বিত হয়েছিল। সেই সময় বেগম জিয়ার তরফ থেকে শুভেচ্ছা বাণী পাঠানো হয়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর যখন মামলা হয়েছে শেখ হাসিনার আমলে, বেগম জিয়া সংসদে ভাষণ দিয়ে সেটা প্রতিবাদ জানিয়েছিলেন। তো এটা একটা পুরনো সম্পর্ক বিএনপি এবং জাতীয়তাবাদী রাজনীতির সাথে ডক্টর ইউনূসের, শুধু ইউনূসের না, বর্তমান সরকারে যারা আছে, ছাত্র জনতা এবং নতুন রাজনৈতিক সংগঠন এনসিপি, সবারই একটা পুরনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সেই সম্পর্ক নতুন করে শুরুর ইঙ্গিত কিনা এই বৈঠক। আমি আগেই বলেছি যে ঐতিহাসিক বৈঠক সফল হতে পারে, বৈঠক ভেস্তে যেতে পারে। নিশ্চয়ই এই আলোচনা যখন দেখবেন আপনারা, তখন অনেক রকম বিশ্লেষণ, অনেক রকম সামনাসামনি বক্তব্য, দুই পক্ষের নানান তর্ক বিতর্ক সামনে আসতে পারে বাস্তবতা। কিন্তু এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। সেই ঐতিহাসিক মুহূর্তে কিভাবে শুরু হলো, কি বার্তা দিচ্ছে দুই নেতার পারস্পরিক কর্মর্দন, এবার কিভাবে শুরু হলো আলোচনাটা রোড টু ভোটের প্রথম পদক্ষেপ হিসেবে, সেটি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। বৈঠক শেষের ব্রিফিং এর জন্য আমরা অপেক্ষা করছি, যে সেই ব্রিফিং আসলে আপনাদেরকে বিস্তারিত আরো জানাতে পারবো। সবাইকে ধন্যবাদ। শেখ হাসিনার আমলে 3টি নির্বাচন 2014, 2018 এবং 2024 বিতর্কিত ছিল, ভোটবিহীন ছিল, একেবারে একপাক্ষিক ছিল। কোনোটা রাতের বেলা নির্বাচন ছিল, কোনোটা জোরপূর্বক 10টা-20টা গুন্ডা নির্বাচন, ঠান্ডার নির্বাচন ছিল, কোনোটা দাবি ইলেকশন ছিল। শেখ হাসিনার ফ্যাসিস্ট হয়ে ওঠার পেছনে কিংবা মাফিয়াতন্ত্র কায়েম করার পেছনে, যেই কারণে গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পলায়ন হয়েছে, তার পেছনে অনুসন্ধান করতে গেলে নিশ্চয়ই নির্বাচন ব্যবস্থাকে কিভাবে গিলে খেয়ে ফেলা যায় সেটা কি বড় বিষয়, সেটাই তো সবচেয়ে বড় ক্ষোভ।
এই যে আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলি, এ সবকিছুর পেছনে কিন্তু একটাই কারণ, সেটি হলো যে 5 বছর পর পর জনগণের কাছে যাওয়ার যে সুযোগ কিংবা যাওয়ার যে পথ, সেটা রুদ্ধ করে ফেলেছিল শেখ হাসিনা, এবং সে মনে করতো যে কোনোভাবেই সে জয়ী হতে আসতে পারে। তো মূল অপরাধী যদি শেখ হাসিনা হয়ে থাকে, যাদেরকে দিয়ে অপরাধগুলো সংগঠিত করেছে, যেসব টুলস, তার মধ্যে নিশ্চয়ই নির্বাচন কমিশন একটা। তো সেই নির্বাচন কমিশন 3টি নির্বাচন, 14, 18, 24, এই 24-এর নির্বাচন কিভাবে কলঙ্কিত হয়েছে, জাল ভোট কলঙ্কিত নির্বাচন হয়েছে, কিভাবে রাতের বেলার ইলেকশন হয়েছে, কিভাবে ডামি ইলেকশন করে ইলেকশনের বৈধতা সিইসিদের কাছ থেকে জোর করে নেওয়া হয়েছে, এগুলোর তো তদন্ত হওয়া উচিত ছিল ইউনূস সরকারের আমলে। ইউনূস সরকার ক্ষমতা গঠন করার পরে নিজ উদ্যোগেই নির্বাচনে অনিয়ম তদন্তে আলাদা কমিশন গঠন করার কথা ছিল, ডক্টর ইউনূস করে নাই। ডক্টর ইউনূসের 6টি যে কমিশন, সেই কমিশনটা 6টাই হচ্ছে সংস্কারকে কেন্দ্র করে। ভাবখানা এমন যে ঠিক আছে, যেমন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন হয়েছে ডক্টর বদিউল আলমের নেতৃত্বে, এই নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ভবিষ্যতের নির্বাচন কিভাবে কি করার জন্য কি করা যায় না যায় সেটার কিছু সুপারিশ দিয়েছে, যার অধিকাংশই বাস্তবায়ন হবে বলে আমি মনে করি না। কিন্তু ভাবখানা এমন, অতীতে আমাদের যা হয়ে গেছে, ভবিষ্যতে কিভাবে আমাদের ভালো নির্বাচন হতে হবে সেটাই যেন সকল কার্যক্রম তার উদ্দেশ্য। বাধ্য হয়ে বিএনপি 3টি নির্বাচনের অনিয়ম তদন্তে মামলা করেছে। মামলার প্রেক্ষিতে যেই অপরাধী কিংবা যাদেরকে কেন্দ্র করে অপরাধ তদন্ত হওয়ার কথা ছিল, সেটা না হয়ে কি হয়েছে, পুরো ন্যারেটিভটা দাঁড়িয়েছে যে নির্বাচন কমিশনকে গ্রেপ্তার করতে যেয়ে মব তৈরি করেছে, এবং মব তৈরি করার অপরাধে গ্রেপ্তার করা হয়েছে একজন হানিফ মিয়াকে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে স্বেচ্ছাসেবক দলের নেতা। উত্তরা কি যেনতেন এলাকা? উত্তরা যাত্রাবাড়ি বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের কি যেনতেন এলাকা? যাত্রাবাড়ি যদি হয় আমাদের অন্যতম লেনিনগ্রাদ, উত্তরা অবশ্যই বড় লেনিনগ্রাদ। কারণ 5 আগস্ট অভ্যুত্থানের আগে পরে যতগুলো প্রতিরোধ ভাঙা হয়েছে, উত্তরা থেকে ভাঙা হয়েছে, মহাখালী থেকে ভাঙা হয়েছে, যাত্রাবাড়ি থেকে ভাঙা হয়েছে, এমনকি 5 আগস্ট সকালেও উত্তরা যদি এই প্রতিরোধ না ভেঙে পড়তো শেখ হাসিনার পেটুয়া বাহিনী, আর্মি, পুলিশ এবং অন্যান্য র্যাবের, তাহলে তো শেখ হাসিনার পতন হতো না। তো সেই উত্তরার যারা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছিল সক্রিয়ভাবে রাজনৈতিক দলের কর্মী হিসেবে, তাদের একজন হানিফ মিয়া, ব্যক্তিগতভাবে অনেক সজ্জন, আমি জেনেছিলাম লেখায় এবং পড়ায়, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। কেন গ্রেপ্তার করেছে? কেননা অভিযোগ এসেছে যে নুরুল হুদাকে গ্রেপ্তারের সময় মব তৈরি করে গ্রেপ্তার করা হয়েছে। মব তৈরি করে গ্রেপ্তার হয় না, সম্ভবত গ্রেপ্তারের সময় তাকে হেনস্থা হয়েছে, যে হেনস্থার বিরুদ্ধে আমি নিজে কথা বলেছি। আমার পাবলিক প্রোফাইলে, ব্যক্তিগত প্রোফাইলে, ভেরিফাইড প্রোফাইলে আমি এ নিয়ে প্রতিবাদ জানিয়েছি যে একটা দেশের শৃঙ্খলা বাহিনী দায়িত্বে আছে, পুলিশ গ্রেপ্তার করছে একজন সাবেক নির্বাচন কমিশনারকে, সেখানে পুলিশের সামনে দাঁড়িয়ে কিভাবে জুতাপেটা করা হয়, এবং জুতাপেটা করা যদি আপনি জায়গায় আপনি একজন মানুষকে শাস্তি দিয়ে দেন, তাহলে তো সেটা মজলুম হয়ে যায়, তার আর বিচারিক শাস্তির দরকার হয় না। এত ছোট ঠুনকো শাস্তি থেকে নুরুল হুদা গংদেরকে দায় মুক্তি দেওয়া সহজ এত, কিংবা ইউনূসকে সেটাই করার চেষ্টা করছে? না হলে কেন এই ধরনের পুলিশের উপস্থিতিতে তাকে জুতাপেটা করা হলো? এবং জুতাপেটা করা হয়েছে, যেই ব্যক্তি জুতাপেটা করেছে তাকে গ্রেপ্তার করে নাই, বরঞ্চ যেই ব্যক্তি সহায়তা করেছে যে এই যে অপরাধ তদন্তে দোষী কিংবা যার বিরুদ্ধে মামলা হয়েছে তাকে পুলিশে গ্রেপ্তার করার জন্য যিনি সহযোগিতা করেছেন, ভদ্রভাবে তাকে গ্রেপ্তার করেছে, তাকে নিয়েই আজকের আলোচনা। এবং সেটি করার জন্য আপনাদেরকে আমি একটু এই যে বিচারের নামে যে প্রহসন এবং ইউনূসের যে পরিচালিত সরকার পরিচালিত যে পুলিশ, তার যে একপাক্ষিক আচরণ, সেগুলো নিয়ে একটু কথা বলবো। দেখুন, একটা ভিডিও দেখাই, আপনারা দেখুন। আপনারা এসে দেখতে পাচ্ছেন পেছনের যে গেঞ্জি গায়ে দেওয়া, উনি হচ্ছেন হানিফ, আর বাদ বাকি যারা আছে তারা এই যে ওনাকে হেনস্থা করার চেষ্টা করছে। ঠিক আছে, সে বিপাশে কিন্তু পুলিশ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। মূল অভিযুক্ত ব্যক্তি মোজাম্মেল ঢালী, তার নাম আমি জেনেছি, হ্যাঁ, তিনিও নানান কারণে অকারণে আলোচিত, এবং বলতে দ্বিধা নেই যে মোজাম্মেল ঢালী জুলাইয়ের একজন যোদ্ধা, বিএনপি সক্রিয় কর্মী হিসেবে তার প্রোফাইল ঘেটে আমি দেখেছি তা, কিন্তু আইন তো নিজের হাতে তুলে নিতে পারে না। হানিফ মিয়া যিনি নেতা, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ, কিন্তু যেই ব্যক্তি জুতাপেটা করছে তুলে ধরা ছোঁয়ার বাইরে। দেখুন, শুধু তাই না, হানিফ মিয়া যখন এই লোক মোজাম্মেল ঢালী তাকে জুতাপেটা করার চেষ্টা করছে, হানিফ তার হাত আটকে ধরেছে যে না, এভাবে হেনস্থা করা যাবে না। ভিডিওটা দেখুন।
আপনারা দেখুন একদম অতর্কিতে যে জুতা গালে জুতা মারা হলো, হানিফ মিয়া তার হাতটা আটকে বকা এবং এদের পুলিশ দেখুন পুলিশের সামনে এই নাটকগুলো মঞ্চস্থ করা হয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমি লিখেছি যে ব্যক্তিগতভাবে আমি আমার প্রোফাইলে লিখেছিলাম, কি লেখা আমি আপনাদেরকে পড়ে শোনাই। আপনি সেই পড়তে পারছেন যে একটা দেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে একজন মানুষ জুতাপেটা করছে গালে, সেটা পুলিশ দেখছে, ফটো সেশন করছে এবং এটা গণমাধ্যমে প্রচার করা হয়েছে। জুতাপেটাকে গ্রেপ্তার করা হয় নাই, পুলিশ বলে নাই আইন কেন তুমি প্রয়োগ করছো, আমরা তো আছি এখানে। আমরা শেখ হাসিনার শাসন থেকে কোন কোন বেটার শাসন উপহারের দৃষ্টান্ত তৈরি করছি। ক্যাঙ্গারু আদালতের পরিবর্তে জনগণের আদালতের স্বপ্নের কথা বলে গেছে এতদিন। 10 মাসে আমাদের আদালত অধিকতর ক্যাঙ্গারুই হয়েছে। লেজু পুলিশের পরিবর্তে আইনের প্রতি দায়বদ্ধ পুলিশের কথা বলেছে এতদিন। 10 মাসে পুলিশ কেবল দর্শকের ভূমিকায় থেকে জঙ্গলি শাসনের দৃষ্টান্ত তৈরি করেছে 12টা। ইতিহাসের সর্বাধিক মামলা বাণিজ্যের নোংরা খেলোয়াড় হয়েছে। মানুষের প্রতি মানবিক শাসন ছিল না শেখ হাসিনার আমলে। তার পতনের পেছনে মূল ক্ষোভ সেখানেই। আমরা কোন বাংলাদেশ পেয়েছি? হাসিনার ফ্যাসিবাদের বদলে আমাদের ফ্যাসিবাদের বাংলাদেশ। 2018 নির্বাচন রাতের বেলায় হয়েছিল, এর দায়ভার কোনোভাবে এড়াতে পারে না নুরুল হুদা গং। নির্বাচনের নথিপত্র সংরক্ষিত থাকে। সরকার কি হাসিনার আমলে সংগঠিত নির্বাচনগুলোর অনিয়ম উদ্ঘাটন তদন্তে কোনো স্বতন্ত্র কমিশন করেছে? যে প্রশ্ন আমি শুরুতে করেছি, সরকার কি কোনো অনিয়ম উদ্ঘাটন তদন্তে স্বতন্ত্র কমিশন করেছে? না, সরকার করেনি। 17-18 বছরের একটা মাফিয়া শাসন ব্যবস্থাকে উন্মোচন ও ভবিষ্যতের রেফারেন্স হিসেবে রাখার জন্য 2014, 18 এবং 24 এই 3টি নির্বাচন অনিয়ম তদন্তে কোনো কাজ না করে কেবল যারা পুতুল হিসেবে সামনে ছিল তাদের এমন লোক দেখানো হেনস্থা করার দায় কেবল ইউনূস সরকারের। এর দায় দায়িত্ব ভবিষ্যৎ গণতান্ত্রিক সরকার নেবে না। মপতন্ত্র নয়, আইনের শাসন, সংবিধানে প্রবর্তিত মানবিক মর্যাদার বাংলাদেশ আমাদের অধরায় থেকে যাবে। আমরা এমন বাংলাদেশ চাই যে সরকার পরিবর্তনের পরে যেন দায়িত্বপ্রাপ্তদের অবধারিতভাবে জেলে যেতে না হয়। তাহলে রাষ্ট্র পরিচালনা সভ্যদের হাতে থাকবে না, চলে যাবে অসভ্যদের হাতে। নিশ্চয়ই আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন যে উত্তরা স্বেচ্ছাসেবক দলের যিনি মধ্যমণি হানিফ মিয়া, উনি আছেন এখানে এবং তার দলবল। এখানে কোথাও নেই যিনি জুতাপেটা করছেন যান মোজাম্মেল ঢালি, কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে হানিফ মিয়াকে। ভাবখানা এমন যে ঠিক আছে, এবং এর নিয়ে সরকার নানান রকম বিবৃতি দিচ্ছে, আমরা মব সহ্য করব না। বিএনপিও মবের বিরুদ্ধে দাঁড়িয়েছে, খুবই ভালো কথা। আমরা চাই না রাজনৈতিক দল হিসেবে বিএনপি মবের পক্ষে দাঁড়ায়, মবকে উৎসাহিত করুক। আইনের শাসন নিশ্চয়ই প্রতিষ্ঠিত যদি না করা যায়, সেই দেশে জঙ্গলি শাসন তৈরি হয় এবং জঙ্গলি শাসন মাফিয়া শাসনের জন্ম দেয়। এবং শাসন ব্যবস্থা পরের পরিবর্তনের সাথে সাথেই যারা সরকারে ছিল, সরকারের হয়ে যেসব বাহিনী কাজ করে, সাংবিধানিক প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন, আইন কমিশন, বিচার বিভাগ, সবাই সমানভাবে দোষী সাব্যস্ত হয়। এই জন্য আইনের শাসনটাকে আমরা সর্বগ্রাহে রাখতে চাই। তো আইনের শাসন নেই বিধায় মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে, বিষয়ে কোনো সন্দেহ নেই। কেন আইন নিজের হাতে তুলে নিচ্ছে? আইনের শাসন নেই কেন? আজকে 10-11টা মাস হতে চললো। সংস্কার, নির্বাচনী ব্যবস্থা সংস্কার, আমরা অনেক কিছু দেখছি। ভাবখানা এমন যে ঠিক আছে, আগে যা হয়ে গিয়েছে এখন নতুন করে যেন না হয়। কিভাবে সামনে একটা সরকার আসবে তার হাত পা চেপে ধরবে, একটা নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রীকে গলা চেপে ধরবে কিংবা তার হাত পা বেঁধে পানিতে সাগর কাটতে দিবে, সকল পরিকল্পনা সেদিকে। কিন্তু 15-16টা বছর শেখ হাসিনার আমলে যেসব অনিয়ম, দুর্নীতি, তদন্ত, মামলা হয়েছে, কোনোটার কি মামলা, কোনোটার তদন্ত, কোনোটার কোনো কিছু আগাচ্ছে না? কেবলই জুলাই কেন্দ্রিক যা শেখ হাসিনার বিচার, সবকিছু জুলাইয়ের আগে কি শেখ হাসিনা ধোয়া তুলসী পাতা ছিল? আওয়ামী লীগ সরকার ধোয়া তুলসী পাতা ছিল? গত 15 বছরের শেখ হাসিনার শাসন ব্যবস্থার স্বরূপ উন্মোচনে কোনো তদন্ত কমিটি হয়েছে? নির্বাচন অনিয়ম তদন্তে কোনো কমিশন গঠিত হয়েছে? না, হয়নি। বিএনপি যখন মামলা করলো 3 দিন আগে, মামলা করার পরের দিনই আমরা দেখলাম যে তারা নুরুল হুদাকে শনাক্ত করলো। শনাক্ত করার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ, ভালো কথা। অপরাধী নুরুল হুদাকে গ্রেপ্তারে সহায়তা করার জন্য যেখানে বাহবা পাওয়ার দরকার ছিল হানিফ মিয়ার, কিন্তু সেখানে বাহবা পাচ্ছে না হানিফ মিয়া, তাকে গ্রেপ্তার করে অপরাধী হিসেবে আবার রিমান্ডে নিয়েছে যতদূর আমি সংবাদ পেলাম। কিন্তু আমাদের যে মূল অভিযোগ যে মব সৃষ্টি করে কিংবা মব যিনি একজন মানুষকে জুতাপেটা করেছেন, তিনি চলে গিয়েছেন, হোক সে ছাত্রদল, যুবদল, হোয়াটএভার, কিংবা অন্য যে কেউ, এখানে আইনের সমানভাবে প্রয়োগ হওয়া উচিত। মূল জিনিসটা আইনের প্রয়োগ সেখানে হচ্ছে না, হচ্ছে
নিরীহ একজন মানুষ যিনি একটা ভালো কাজ করেছেন তাকে গ্রেপ্তার করার মধ্য দিয়ে। তো এখন এই আলোচনার মধ্য দিয়ে আপনাদের চোখে আঙুল দিয়ে দুটি জিনিস আমি ধরিয়ে দিতে চাই। একটা হলো যে নির্বাচন সংস্কারের জন্য যে কমিশন হয়েছে, এই কমিশন তারা পেছনের কোনো 10 সেপ্টেম্বর দ্য বিজনেস স্ট্যান্ডার্ড 14 অক্টোবর 2024 সালে গত বছর একটা রিপোর্ট করে যে আগের 3 সংসদ নির্বাচনে অনিয়ম চিহ্নিত করবে কমিশন। রোববার আগারগাঁওয়ে সংবাদ সম্মেলনে বদির আলম বলেন, এসব নির্বাচনে অনিয়ম অসঙ্গতি চিহ্নিত করা হবে, যদি কোনো ইতিবাচক দিক থাকে সেগুলো আমরা স্বীকার করব। অক্টোবর, আজকে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন 8 মাস হয়ে গিয়েছে। 3 নির্বাচনের অনিয়ম তদন্তে এই কমিশন কোন রিপোর্ট দিয়েছে? কিংবা রিপোর্ট দিয়ে যদি 3 জন নির্বাচন কমিশনারকে দায়ী করা হয়ে থাকে, তো সেই দায়ী করার ব্যাপারে তাদের বিরুদ্ধে সরকার কোনো উদ্যোগ নিয়েছে? না, নেয়নি। তো আজকে তাহলে আমরা কিসের জন্য বসে আছি ইউনূসের উপর ভরসা করে? ইউনূস সরকারের কাজটা কি? 11 মাসে কি কাজ করেছে ইউনূস সরকার? যে শেখ হাসিনা কেন ফ্যাসিস্ট হয়ে উঠলো? যে নির্বাচন ব্যবস্থাকে কলঙ্কিত করার জন্য। সেই নির্বাচন ব্যবস্থা কলঙ্কিত তদন্তে যারা নিয়ামক ক্রীড়ানক হিসেবে দায়িত্ব পালন করছে তাদেরকে গ্রেপ্তার না করে, জিজ্ঞাসাবাদ না করে, যে কিভাবে তোমাদেরকে নির্দেশ দিয়েছে রাত্রিবেলায় ভোট করার জন্য, কিভাবে তোমাদেরকে নির্দেশ দিয়েছে ডাবে ইলেকশন করার জন্য। সরকার সংস্কার করছে, সব কাজ করছে। আর যখন বিএনপিটি মামলা করলো, মামলা করার জন্য একজন যে তাদেরকে গ্রেপ্তারে সহায়তা করলো, পত্রপত্রিকায় রিপোর্ট হলো মব আকারে হয়েছে। মব হয়েছে কে? একজন যার আইনের শাসন পাওয়ার কথা ছিল, বিচারিক কারণ পুলিশের সামনে তাকে জুতাপেটা করা হয়েছে, গণিত অপরাধ। যে জুতাপেটা করেছে তাকে ধরে তাকে সাজা দাও কিংবা তার বিরুদ্ধে মামলা দাও, না দিয়ে নিরীহ মানুষ যারা অপরাধীকে গ্রেপ্তার করতে সহায়তা করেছে তাদেরকে গ্রেপ্তার করছে। মবের বিরুদ্ধে তো কথা বলতেই হবে। গত 11 মাসে প্রায় 144 জন মবের কারণে খুন হয়েছেন। বাংলাদেশে এটা এইভাবে তো জঙ্গিতন্ত্র চলতে পারে না। তো ডক্টর ইউনূসের সরকারের আমলে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী একজন ব্যক্তির আমলে যদি এইভাবে একটা দেশ চলতে থাকে, কথা তো আমাদের বলতে হবে। কিন্তু কথা বললেই পুলিশ সক্রিয় হবে, পুলিশ কমিশনার বক্তৃতা দেবে, মব করে কোনো কিছু করা যাবে না। আর্মির লোকজন যে লোকজন গ্রেপ্তার করবে, কাদেরকে গ্রেপ্তার করবে? যারা অপরাধীকে শনাক্ত করতে সহযোগিতা করছে। বাহ, এটা তাহলে ভালোই তো সংস্কার চলছে। এইভাবে চলবে আর বিএনপি দল হিসেবে তার কর্মীর পেছনে দাঁড়াবে না, পক্ষে কথা বলবে না, এভাবে তো রাজনীতিতে টিকে থাকাও যাবে না। আপনাকে স্ট্রেট কথা বলতে হবে, মবের বিরুদ্ধে কথা বলতে হবে স্পষ্ট। যিনি আইন লঙ্ঘন করেছেন তার বিচারের কথা বলতে হবে, কিন্তু যিনি অপরাধীকে গ্রেপ্তারে সহায়তা করেছেন, ভালো কাজ করেছেন, তার পক্ষে দাঁড়াবে না বিএনপি, তার পক্ষে মানুষ দাঁড়াবে না, কথা বলবে না। এই দেশের মানুষ তাহলে তো তাদের আর কোনোদিন অপরাধীকে ধরিয়ে দেওয়ার জন্য পুলিশকে সহযোগিতা করবে না, যদি আপনি সবাইকে মব হিসেবে চিহ্নিত করেন। আবার আপনি পুলিশ থাকতেও যদি আপনি জুতাপেটা করার দুঃসাহসিক কাজ দেখান আপনার কোন একজন মানুষকে, আপনাকে যদি আইনের সুপর্দ না করা হয়, তাহলে তো আবার আপনি বাংলাদেশে আইন, বিচারিক ব্যবস্থা এগুলো বলে কোনো জিনিস থাকে না। খুব ক্ষোভ নিয়ে এই আলোচনাটা করলাম যে উদর পিন্দি বুদর ঘাড়ে, এভাবে আর কিভাবে কতদিন চলবে?